ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি সেকেন্ড প্র্যাকটিস সেট করাবো ম্যাথের। এর আগে একটা প্র্যাকটিস সেট করিয়েছি, সেটা তোমরা প্লে লিস্টে দেখে নিও, এবং আমি নাম্বার সিস্টেমেরও কিছু থিওরি ডিসকাস করে দিয়েছি, সেটাও তোমরা অবশ্যই দেখে নিও, তোমাদের কাজে লাগবে। তো আমি ম্যাথ যে করাবো, ম্যাথে তোমাদের ট্রিক্সগুলো এমনভাবে বলবো যাতে তোমরা খুব কম সময়ে এই টাইপের প্রবলেমগুলো পেলে করে ফেলতে পারো। ঠিক আছে, তার কারণ দেখো, আমি এর আগে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে প্রিপারেশন নেবে আপার প্রাইমারি টেট বা সি টেটের। সেখানে আমি বলেই দিয়েছিলাম যে 2.5 আওয়ার এই যে সময়টা অনেক বেশি মনে হলেও এতগুলো ইউনিটের 30টা করে কোয়েশ্চেন তোমাদের করতে হবে। টোটাল 150টা কোয়েশ্চেন, এটা করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। সেই কারণে তোমাদেরকে কম সময়ের মধ্যে কিভাবে ম্যাথ করবে সেরকম কিছু ট্রিক্স আমি প্র্যাকটিস সেটগুলোতে বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের থেকে বলেছে 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় কি বলছে? স্থান বিনিময় করবে। সংখ্যাটি কত? দেখো, এখানে আমরা ওইভাবে কখনোই করব না যে সংখ্যাটাকে এক্স ধরে নিলাম, এককের ঘরের অঙ্ককে এক্স ধরলাম, দশকের ঘরের অঙ্ককে ওয়াই ধরলাম, তাতে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এখানে আমরা কি করব, কোন অপশানটা এই কন্ডিশন মানছে সেটা দেখব। এবার দেখো, প্রথমেই যেটা বলেছে যে দশকের স্থানের অঙ্কটা আর একক স্থানের অঙ্ক এদের থেকে কি বলছে? 5 বড়। দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের চেয়ে 5 বড়। দেখো, তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি। প্রথমে আমরা দেখব যে কোনটাতে 5 ডিফারেন্স নেই একক এবং দশক স্থানের অঙ্কের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটাতেই 5 করে ডিফারেন্স অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম যে কন্ডিশনটা সেটা সবাই প্রত্যেকটা অপশন কি করছে? ফুলফিল করছে। তাহলে পরের কন্ডিশনটা দেখি কি দিয়েছে। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তো দেখো, যখন আমরা এইভাবে অপশন টেস্ট করব, প্রথমে কি করবে? প্রথমে অপশন 1 নিয়ে দেখবে, তারপরে দেখবে অপশন ডি নিয়ে, ঠিক আছে, তারপর বি, তারপর সি, এইভাবে। কারণ এমনি একটা হয় দেখেছি আমি, যে কোনো বোর্ডের যে কোনো এক্সামে অপশন এ এবং ডি হওয়ার চান্স খুব বেশি থাকে। ঠিক আছে, এটা কখনোই হবেই সেটা বলছি না আমি, বাট হওয়ার পসিবিলিটি থাকে। তো সেই কারণে প্রথমে অপশন এ টেস্ট করবে, তারপরে ডি টেস্ট করবে, তারপরে বাকিগুলো করবে। ঠিক আছে, তাহলে অপশন এরটা নিয়ে দেখি। দুটো অঙ্কদ্বয়ের সমষ্টি নেব, 7 + 2 9। এবার এর 5 গুণ নেব, মানে 45। ঠিক আছে, 45। এবার এটা কি করব? বিয়োগ করব 72 থেকে। বিয়োগ করলে কত পাচ্ছি? 27। দেখো, তার মানে এই যে 7 2 যখনই স্থান বিনিময় করছে তখন আমরা 27 পাচ্ছি। তাহলে ফার্স্ট অপশনটাই আমাদের কন্ডিশনটা ফুলফিল করে দিল। তাহলে এটা অপশন এ অ্যান্সার হবে। অন্য অপশনগুলো আমাদের দেখারই দরকার নেই, কারণ এখানে একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করে ফেললো। ঠিক আছে, কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে কি বলেছে? ভাগ করতে বলেছে, কিন্তু 3 দিয়ে সে গুণ করে ফেলেছে এবং গুণফল ফেলো 29.7। তাহলে দেখো, সংখ্যাটা আমরা কিভাবে পাবো? সংখ্যাটা আমরা কিভাবে পাবো? গুণফল যদি 29.7 হয়, তাহলে একে 3 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সংখ্যাটা হবে 3 নং 27.9, 3 নং 27। ঠিক আছে, এবারে বলছে সঠিক উত্তরটা কি হবে। মানে এই যে 9.9, একে 3 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পাবো। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর 9.9 / 3। তাহলে এটা হয়ে যাবে 3.3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9। দেখো, একক স্থানীয় অঙ্ক 9 হতে হবে, তাদের সমষ্টি কত? তাহলে 10-এর পর একক স্থানীয় অঙ্ক বলতে 19 আছে, এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, আবার 19 এর পর 20, একক স্থানীয় অঙ্ক 9 কিসের আছে? 29, এটাও মৌলিক সংখ্যা।
এরপরে 29 এর পর 39 আছে, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। 13 3 39, ঠিক আছে, এটা মৌলিক সংখ্যা নয়। এরপরে আছে 49, এটাও মৌলিক সংখ্যা নয়। 7 7 49 আমরা জানি। এরপরে আছে 60 পর্যন্ত বলেছে 59। দেখো 59 এটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা কতগুলো মৌলিক সংখ্যা পেলাম? 19, 29, 59। এবার এদের আমরা কি করব? যোগ করব। তাহলে 3টে 9 আছে 27, 5 2 7 2 9 1 10, 107 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকম খুব ইজি ইজি টাইপেরই কোয়েশ্চেন থাকে, একটা দুটো কোয়েশ্চেন থাকে একটু টাইম কনজিউমিং, তাও সেইগুলো করারও শর্ট ট্রিক্স আছে। নেক্সট বলছে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যা এবং তার অনন্যক, সংখ্যাটা যদি x হয় তাহলে তার অনন্যক হবে 1/x, তাই তো, তার অনন্যক হবে 1/x। এবার এদের সমষ্টি কি বলছে? 2। তাহলে দেখো এখানে x = 1 ছাড়া আর কোনো অপশন নেই, তাই না? 1 + 1 2 হবে, তাহলে অ্যান্সারটা এখানে হয়ে যাবে কি? 1। ঠিক আছে, এখানে সংখ্যাটা তাহলে হয়ে যাবে 1। চলো নেক্সট বলছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। আচ্ছা দেখো ভালো করে বোঝো, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তাহলে 40 থেকে 100 পর্যন্ত এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেখো কোনটা আসছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 40 পরেই আছে 41। 40 পরে প্রথমে যেই সংখ্যাটা মৌলিক সেটাই হবে ক্ষুদ্রতম। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা হবে? 100 এর আগে যেটা মৌলিক সংখ্যা আছে। তাহলে 100 এর আগে কে আছে? 99 মৌলিক সংখ্যা নয়, 98 মৌলিক সংখ্যা নয়, 97 দেখো এটা মৌলিক সংখ্যা। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা হচ্ছে? 97। এবার এদের মধ্যে অন্তর মানে 97 - 41, ঠিক আছে, 56। ওকে, বোঝা গেছে? তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে যোগফল হবে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120। দেখো 3টি ক্রমিক সংখ্যা মানে আমি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, মানে ধরো x, x + 1, x + 2, এই যে তিনটের গুণফল বলছে 120। তো এরকম সংখ্যা আমরা কিভাবে পাবো? এইগুলোকে গুণ করে = 120 করব না, কখনো না। আমরা কি করব? এই যে 120 এর উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, এটার আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে দেখো এর করে নি উৎপাদক বিশ্লেষণ। 60, এরপর যাবে 30, এরপর যাবে 215, এরপর চলে যাচ্ছে 35। তাহলে এই যে উৎপাদকগুলো পেলাম, এখান থেকে আমাদের পরপর 3টে ক্রমিক সংখ্যা খুঁজে নিতে হবে। দেখো 2 এ 2 আমরা যদি গুণ করি 4 পাবো, 2 3 এ গুণ করলে 6 পাবো, আর এখানে 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 5 6, তিনটে সংখ্যা পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে দেখো 3টে ক্রমিক সংখ্যা পেয়ে যাব, এবং যেহেতু এই তিনটেই আমরা পেয়েছি 120 উৎপাদক থেকে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে? 3টে গুণ করলে 120 হবে। ঠিক আছে, তাই তো? এবারে বলেছে এদের যোগফল কত হবে। তাহলে যোগ করে দাও, 4 + 5 + 6 কত হচ্ছে? 15। যোগফল হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যেও। নেক্সট 0 1 2 and 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। দেখো বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে পাবো? ফার্স্ট এর মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা আছে সেটাকে দেখতে হবে, সেটাকে আমাদের লেফট সাইডে একদম নিতে হবে। তারপরে কে বৃহত্তম আছে? 2, তারপরে কে বৃহত্তম আছে? 1, তারপরে বৃহত্তম আছে 0। দেখো ডান দিকে যখন আমরা 0 বসাচ্ছি এটার কিন্তু মূল্য আছে। ঠিক আছে, এবার যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা ফাইন্ড আউট করব তখন 0 1 2 3 এরকম উল্টে দিলে হবে না। তার কারণ এটা কি হয়ে যাবে? এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 3 অঙ্কের সংখ্যা। তার কারণ লেফট সাইডে যে শূন্য আছে সেটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 1 0 2 3।
এবার এই দুটো সংখ্যার অন্তর, তাহলে 3210 আর 1023 বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 7 8 1 1। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2187। ঠিক আছে, 2187। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে। এ বি বলেছে দুটো বাস্তব সংখ্যা, যাতে এ বি ইকুয়াল টু বলা আছে এইরকম a স্কোয়ার বি বাই 3। তাহলে এই যে আমাদের দেওয়া আছে এইটার ভ্যালু কত সেটা ক্যালকুলেশন করতে হবে। এবার এখানে দেখো, তাহলে প্রথমেই আমরা কনসিডার করব ব্র্যাকেটের মধ্যে যেটা আছে a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে এটাকে এই ফর্মে লিখব কিভাবে, 2a স্কোয়ার মানে 3 স্কোয়ার, তারপর b মানে -1 ডিভাইড বাই 3। দেখো তাহলে এটা পেয়ে গেলাম কত, 2 -9/3, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 -3। ঠিক আছে, এটা পেলাম। আবার দেখো এটা এবি ফর্মে চলে এলো, সেকেন্ড টাইম আবার এটা এবি ফর্মে চলে এলো, মানে কি 2 -3 এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে b। তাহলে আবার এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে a স্কোয়ার বি বাই 3 ফর্মে। তাহলে এখানে কি হবে, a স্কোয়ার বি বাই 3 ফর্মে, তাহলে 2 স্কোয়ার ইন্টু -3, তারপরে 3 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তাহলে দেখো কত অ্যান্সার হবে, এটা -1, তাহলে এখানে হয়ে যাচ্ছে -4। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন সি -4। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো সিটেট, আপার প্রাইমারি টেট সবেতেই আসতে পারে। নেক্সট দেখো এখানে কি দেওয়া আছে, এটা কি, এটা একটা অসমীকরণ। এখানে যেটা ইউজ করা হয়েছে সাইনটা, এটা কি, এটা হচ্ছে তোমার বোঝাচ্ছে যে 5x + 7 লেস দ্যান ইকুয়াল টু 3x + 9। ঠিক আছে, কি বললাম, 5x + 7 লেস দ্যান ইকুয়াল টু 3x + 9, এটাই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো এবার এটাকে সলভ করি। x এর সর্বোচ্চ মান কত হবে জানতে চেয়েছে, তাহলে 5x + 7 লেস দ্যান ইকুয়াল টু 3x + 9। এবার আমি কি করব, এখানে x এর পার্টটাকে পুরো লেফট সাইডে আনবো, তাহলে 5x - 3x লেস দ্যান ইকুয়াল টু এটা হয়ে যাবে 9 - 7, যেভাবে আমরা সলভ করি কোনো ইকুয়েশন। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে অর x হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে দেখো এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এই যে পেলাম, এটার অর্থ হচ্ছে x 1 এর সমান, x 1 এর সমান। ঠিক আছে, x 1 এর সমান বা কম, x 1 এর সমান বা কম। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে, x এর ম্যাক্সিমাম ভ্যালু 1ই হবে, তাই না? এটা বোঝাচ্ছে যে x এর ম্যাক্সিমাম ভ্যালু 1ই হবে, কারণ x, এই যে সাইনটা, এটার অর্থ হচ্ছে x 1 এর সমান বা কম। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি বেশি নয়, 1 এর বেশি নয়, তাহলে সর্বোচ্চ মান কত হবে, অপশন এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? দেখো এই টাইপের কোয়েশ্চেন যেখানে থাকবে যে লব হর সবগুলোই আলাদা আলাদা, তো সেখানে আমরা কিভাবে করব, আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে আমরা কম্পারিশনে যেতে পারি, তো কম্পেয়ার করতে পারবো। তো কম্পেয়ার করার জন্য যেটা আমাদের করতে হবে, এই যে দেখো কি কি দেওয়া আছে আমাদের, 1/7, 3/14, 7/42, 3/28 দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের সুবিধে যেটা হবে যে আমাদের হরগুলোকে সমান করতে হবে, তবেই আমরা হরের রেসপেক্টে লবের ভ্যালুটা দেখে কোন সংখ্যাটা ক্ষুদ্রতম সেটা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তার জন্য যেটা আমাদের করতে হবে, এই যে 7, 14, 42, 28 এগুলোর লসাগু করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, কি করব, লসাগু করতে হবে বা এলসিএম।
তাতে কি হবে, আমরা যা পাবো লসাগু সেটার সাহায্যে আমরা হরগুলোকে সমান করে ফেলতে পারবো। তো পদ্ধতিটা কিরকম দেখো, 7, 14, 42, 28, তাহলে এটা প্রথমেই 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 7 6 42, 7 4 28, ঠিক আছে। 2 দিয়ে যাই, প্রথমে 2 দিয়ে যে মানে লসাগু করার অ্যাকচুয়ালি নিয়ম প্রথমে আমরা ছোট উৎপাদক থেকে শুরু করব, কিন্তু এখানে আমি 7 দিয়ে সবগুলো বিভাজ্য যাচ্ছে বলে করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে আমরা এগুলো পেলাম, তাহলে কি কি পাচ্ছি, দুই সরি এখানে এটা 1 হবে, তাহলে এখানে দেখো আমরা লসাগু কত পাচ্ছি, 7। আচ্ছা এটা মনে হয় দেখা যাবে না, দেখো 7 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 14 3 42, 42 দুগুণে 84। তাহলে এই হরটাকে 84 করার জন্য দেখো আমাদের কি কি দিয়ে গুণ করতে হবে, 7 যদি বাদ দিই তাহলে 2 3 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দিয়ে আমাদের ওপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে। আমরা কি ক্যালকুলেশন করলাম, এই প্রত্যেকটা সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে যে ছোট গুণিতক, আমরা কি ক্যালকুলেশন করলাম, সবচেয়ে ছোট গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক বার করলাম, যেটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য যাবে, এবং তার রেসপেক্টে আমরা কি করলাম, হরগুলোকে এবার সমান করব। 14 যদি বাদ দিয়ে দিই তাহলে ইন্টু 6 ওপর নিচে, ঠিক আছে। 42 এর সাথে ইন্টু 2 ওপর নিচে, 28 এর সাথে কি হবে, ইন্টু 3 ওপর নিচে, 3 3 গুণ হবে। তাহলে দেখো আমরা আলটিমেটলি যেটা পেয়ে যাব, এখানে পেয়ে যাচ্ছি 12/84, এখানে পেয়ে যাচ্ছি 18/2, ঠিক আছে। এখানে পেয়ে যাব 14/84, এখানে পেয়ে যাব 9/84, ঠিক আছে। আমি এটা একদম জেনারেল যেভাবে করতে হয় আমি সেই প্রসেসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা ভগ্নাংশ দেখেও কিন্তু 7 ভাগের 1 ভাগ 14 ভাগের 3 ভাগের চেয়ে 14 ভাগের 3 ভাগের চেয়ে কম হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। বা 28 ভাগের 3 ভাগ, এটা যে অনেক ক্ষুদ্র হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, ক্ষুদ্র হবে। 42-এর 7 ভাগ, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এইটা হচ্ছে একদম মানে প্রসেস, পারফেক্ট একটা প্রসেস, যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখানে ক্ষুদ্রতম হয়ে যাবে, দেখো কোনটা 9 আছে যেখানে, তাহলে এটা হয়ে যাবে ক্ষুদ্রতম, অপশান ডি, ঠিক আছে, অপশান ডি। নেক্সট, নিচের কোনটি একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হতে পারে না, দেখো এইরকম সংখ্যাগুলোর জন্য কনসেপ্ট দরকার। এই যে বলেছে কোন সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার বর্গ হতে পারে না, ঠিক আছে। স্বাভাবিক মানে কি, ধনাত্মক স্বাভাবিক সংখ্যাগুলো, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। দেখো এবারে একটা কথা আমি বলে রাখি, ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক, ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক সংখ্যা 2 3 7 8 যদি হয় তাহলে সেটা কখনোই বর্গ সংখ্যা নয়। তোমরা এরকম একটা এক্সাম্পল দেখাও তো যেটা বর্গ সংখ্যা, যেটার ইউনিট ডিজিটে 2 3 7 8 আছে কি, এক থাকে, এক এককে এক থাকে, 2 দুগুণে 4 4 থাকে, 3 ত্রিকে 9 9 থাকে, ঠিক আছে, 4 4 16 6 থাকে, 5 5 25 5 থাকে, ঠিক আছে, 6 6 36 6 থাকে, 7 7 49 9 থাকে, ঠিক আছে, আর 0 তো থাকেই, ঠিক আছে। 28টা 64 হলে আবার 4 আসছে, 9 9 81 হলে আবার 1 আসছে, 0 থাকে, এইগুলো থাকে, ঠিক আছে। কিন্তু এই যে আমি বললাম 2 3 7 8 এইগুলো কিন্তু থাকে না। দেখো এখানে যে 1 আছে, 1 কিন্তু আছে মানে এটা হতে পারে, 4 আছে মানে এটাও হতে পারে, এখানে 1 আছে এটাও হতে পারে, এখানে 2 আছে মানে এটা হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা হবে অ্যানসার, ঠিক আছে। কেন, দেখো এখানে কি আছে, 21 আছে, তাহলে 11 স্কোয়ার আমরা জানি 121, তাহলে 21 হতে পারে, 21 হতে পারে। এখানে আছে 44, দেখো 12 স্কোয়ার
144, তার মানে 44 হতে পারে, তাই তো? কিন্তু 42 কিন্তু হবে না কোনোভাবেই। 81 আছে, দেখো 9 স্কোয়ার মানে 81 মানে হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। চলো, তাহলে এটা অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 12 দাগেরটা দেখো। দেখো এইরকম টাইপের যখন কোশ্চেন থাকবে, আমি প্রথমেই বলে দিই কিরকম টাইপ। এই যে আছে দেখতে পাচ্ছ, এখানে 2 আর 1 এদের মধ্যে ডিফারেন্স কত? 1। 3 আর 2 এদের মধ্যে ডিফারেন্স 1। 3 আর 4 এই যে দেখতে পাচ্ছ, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। এখানে 100 আর 99 আছে, 100 মাইনাস 99 এখানে দেখতে পাচ্ছ 1। ঠিক আছে, তাহলে যখন এক ডিফারেন্স থাকবে এই টাইপের তোমার সিম্পলিফিকেশানে, তখন এটা চোখ বন্ধ করে তোমরা এটার অ্যান্সার করবে 99/100। 99/100, তাতে তোমার সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, এবার বলবে যে তাহলে এটা কি করে সলভ করতে হয়। দেখো, যখন এখানে ডিফারেন্স 1 হবে না 2 হবে, তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম টাইপের প্রবলেম আমি নেক্সট প্র্যাকটিস সেটে আবার করাবো, যেখানে ডিফারেন্সটা আমি 2, 3 এরকম রাখবো। ঠিক আছে, কারণ এই টাইপের প্রবলেমটা সিটেতে কিন্তু বেশ আসে। ঠিক আছে, তো আপার প্রাইমারিতেও আসতে পারে। তো চলো আমি তাহলে দেখিয়ে দিই যে অ্যাকচুয়াল প্রসেসটা কিভাবে করবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট। দেখো, এই যে সরলীকরণ যেটা করতে দেওয়া আছে, এটা কি আছে? 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট ডট 1/99 ইন্টু 100। তাই তো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, 1/2 কে 1 মাইনাস 1/2 লিখতে পারি, প্লাস 1/2 মাইনাস 1/3, তাই না? এই ভ্যালুটাই পাবো, প্লাস 1/3 মাইনাস 1/4। সেম ভাবে এর পরেরটা এখানে কিভাবে পাবো? 1/99 মাইনাস 1/100। তাহলে দেখো, মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাচ্ছে, -3 প্লাস 3 কেটে যাবে, মাইনাস 1/4 প্লাস এখানে 1/4ও কেটে যাবে। সেম ভাবে প্লাস 1/99 এবং এর আগে থাকবে মাইনাস 1/99, সেটা কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকছে? 1 মাইনাস 1/100। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিয়োগফল কি হবে? এটা 99/100। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে? 99/100। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে এই দাগের অঙ্কটা বুঝতে পারিনি, তাহলে আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, ভীষণ ভালো একটা প্রবলেম। পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো, পরপর 3টে যুগ্ম সংখ্যা মানে কি হবে? এইরকম টাইপের হবে যুগ্ম সংখ্যাগুলো, তাই না? এরকম টাইপের হবে। দেখো, এই সংখ্যাগুলো কি হবে? এরকম টাইপের হবে। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স কত থাকবে? +2 করে, কারণ এরা কি? এরা যুগ্ম সংখ্যা, সেই কারণে +2 করে ডিফারেন্স থাকবে। তো সেই জন্য আমরা এটা কোন মেথডে করব? এইটা হচ্ছে কি এদের মধ্যপদ। ঠিক আছে, এই যে x+2 দেখতে পাচ্ছি, এটা কি? দেখো, এটা হচ্ছে কি? এটা মধ্যপদ। মধ্যপদ যার সাথে পরের সংখ্যাটার ডিফারেন্স কত? +2, আগের সংখ্যাটা কত? -2। দেখো, বোঝা গেল তো? -2। তাহলে আমরা যদি 54কে 3 দিয়ে ভাগ করি, আমরা দেখো পাচ্ছি 18। তাহলে এই যে 18টা, এটা মধ্যপদ হয়ে যাবে না? মধ্যপদ। তাহলে 18র পরের সংখ্যাটা পাবো কিভাবে? +2 করে, তাহলে পেয়ে যাব 20, এবং আগের সংখ্যাটা -2 করে 16। বুঝতে পারলে? দেখো, বোঝা গেছে? 16, 18 আর পরেরটা পেলাম 20। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এদের মধ্যে কোনটা হবে? 16 অ্যান্সার হবে।
এবার তোমরা হয়তো ভাবছো যে এটা কিরকম করে হলো, অনেকে যদি বুঝতে না পারো তাহলে এখান থেকেও করতে পারো। কিভাবে করবে, কিন্তু এইটা হচ্ছে স্মার্ট প্রসেস, ঠিক আছে? এখান থেকে যদি করো এইভাবে, তাহলে কিভাবে করবে, এটাকে যোগ করবে, যোগ করে পাবে 3x প্লাস 6, এটা ইকুয়াল টু কত, 54। তাহলে x এর ভ্যালু এখানে বেরিয়ে যাবে কত, 16, ঠিক আছে? এবং এই x টাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এগুলো তো আমি তোমাদেরকে বোঝাবার জন্য x, x প্লাস 2, x প্লাস 4 এইভাবে লিখলাম, বাট এগুলো তো আমাদের দরকার নেই, তাই না? প্রথমেই আমরা কোয়েশ্চেনটা দেখবো, এবং আমরা এই কনসেপ্টটা যদি জানা থাকে আমাদের, যে এটার অ্যাভারেজ, এটা আমরা কি নিলাম, তিনটে, এটাকে 3 দিয়ে ভাগ করা মানে এটা আমরা নিলাম অ্যাভারেজ। এবং এই তিনটে যখন পদ থাকে, মানে তিনটে পদ থাকবে মিন্স, এটা দেখো তিনটে পদ আছে মানে বিজোড় সংখ্যায় আছে তিনটে পদ। চারটে পদ থাকলে এই প্রসেসটা আমরা আবার করতে পারতাম না, সেক্ষেত্রে ডিফারেন্ট প্রসেস ফলো করতে হতো। এখানে কি আছে, চারটে পদ, ঠিক আছে? তাহলে এখানে তিনটে পদ আছে, তিনটে পদের জন্য অ্যাভারেজ যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে মধ্যপদ। তিনটে পদ আছে বলেই আমরা এখানে 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজটা যেটা পাচ্ছি সেটা হয়ে যাবে মধ্যপদ, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে আমরা এটা করলাম। ওকে, না বুঝতে পারলে বা এই যে মেথডটা, এটা যদি আরো ভালোভাবে বুঝতে চাও, কারোর যদি দরকার থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। নেক্সট দেখো, একটা রেশিও প্রপোর্শনের অঙ্ক কি আছে, 5, 9, 8, 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। দেখো, তো এখানে আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটার জন্য সমানুপাতি হবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে রুলটা বলে দিই। দেখো রুলটা কি, এ বি সি ডি, এই যে চারটে সংখ্যা, এদেরকে আমরা সমানুপাতি যদি হয় তাহলে এরা কোন কন্ডিশন ফুলফিল করে, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এ বি সি ডি এরা যদি সমানুপাতি হয় তাহলে এরা কোন কন্ডিশনটা ফুলফিল করবে, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার দেখো আমাকে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে 5, 9, 8, 15, এরা কিন্তু সমানুপাতি নয়, বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে, বিয়োগফলগুলো সমানুপাতি হবে। তার মানে আমরা যদি ধরে নিই কোনো একটা সংখ্যা, সাপোজ x, সেটা বিয়োগ করলে সমানুপাতি হবে, তাহলে 5 মাইনাস এক্স বাই 9 মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 8 মাইনাস এক্স বাই 15 মাইনাস এক্স, ঠিক আছে? এবার এইটাকে আমরা সলভ করব, এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব, দেখো, অর 75 মাইনাস 5x, ঠিক আছে, মাইনাস 15x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা পেয়ে যাব, দেখো, আচ্ছা এটা প্লাস হবে, এরপরে আমরা পেয়ে যাব 72 মাইনাস 8x মাইনাস 9x এক্স স্কোয়ার, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এক্স স্কোয়ার কেটে গেল। এবারে এক্স এর টার্মগুলোকে একদিকে নিয়ে এলে পেয়ে যাব অর 3x ইকুয়াল টু 3, ঠিক আছে? যে 75 আর 72 দেখো বিয়োগ করলে হয়ে যাবে 3, আর বাকিটা ক্যালকুলেশন করে x ইকুয়াল টু 1। তাহলে আমরা পেলাম যে কি, কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। খুব সিম্পল উত্তর, সেটা হয়ে যাচ্ছে অপশন বি, অ্যানসারটা হয়ে যাবে 1, ঠিক আছে? এটা হচ্ছে রুল, এটা নিয়ম, রেশিও প্রপোর্শনের এটা নিয়ম, ঠিক আছে? এর থিওরি খুব ভালোভাবে বুঝতে হয় রেশিও প্রপোর্শনে, তবেই করতে পারবে রেশিও প্রপোর্শনের প্রবলেমগুলো। নেক্সট, এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037 কে ভাগ করলে 6 ও 5 ভাগশেষ থাকবে। বৃহত্তম সংখ্যা যখনই আসবে তখন আমরা কি করব, আমরা গসাগু করার চেষ্টা করব, গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিত, ঠিক আছে? আর ক্ষুদ্রতম সংখ্যা যখন থাকবে তখন হয়ে যাবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো তাহলে এখানে এবারে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা একে ভাগ করলে 6 ও 5 ভাগশেষ থাকবে। তো প্রথমেই আমরা কি করব, 6 আর 5 এটা থেকে, এই দুটো সংখ্যা থেকে বিয়োগ করে দেবো। 1657 এটা থেকে 6 বিয়োগ করব, 2037 এটা থেকে 5 বিয়োগ করব, ঠিক আছে?
মানে আমি কি করলাম, যেই সংখ্যাগুলো ভাগশেষ থাকবে সেগুলোকে আমি আগেই ভাগ করে বিয়োগ করে বাদ দিয়ে দিলাম। এবারে এই দুটোর আমরা যদি গসাগু করি, বিয়োগফল দুটোর, তাহলে আমরা কি পাবো, সেই বৃহত্তম সংখ্যাটা পাবো, সেই যেটা দিয়ে এদেরকে ভাগ করলে 5 আর 6 ভাগশেষ থাকবে। ঠিক আছে, চলো তাহলে এটা পেয়ে যাচ্ছি 1651 আর এখানে পাচ্ছি 2032। ওকে, এবার চলো তাহলে ভাগ করা যাক, গসাগু করা যাক। গসাগুটা করব ভাগ পদ্ধতিতে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এখানে ভাগ পদ্ধতিতে গসাগু করব, এটা কি ভাগ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এখানে হবে 1651 8 3 1651 কে ভাগ করব 4 15। ঠিক আছে, তাহলে এখানে নামছে 7 2 7 রকে 3 2 1 127। এবারে 381 কে ভাগ করব 3 দিয়ে, দেখো বিভাজ্য হয়ে যাচ্ছে 381। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বৃহত্তম সংখ্যাটি হলো 127। ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি তাহলে হয়ে গেল 127। ঠিক আছে, 15টা কোশ্চেন আজকে করালাম, আবার নেক্সট 15টা অল্প অল্প করে কোশ্চেন করালে তোমরাও এট এ টাইম বসে তাড়াতাড়ি দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এরপরে আমার কিছু বলার আছে। যারা পেড ব্যাচে করতে চাইছো, খুব ভালোভাবে প্র্যাকটিস, থিওরি, ডিসকাশন সমস্ত কিছু, তারা ম্যাথমেটিক্সের এই যে কোর্সটা, এটা আপার প্রাইমারির জন্য নিতে পারো। ঠিক আছে, তার জন্য যেটা করতে হবে, কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে দেখতে পারবে BB আপার প্রাইমারি জাংশন লেখা আছে, আপার প্রাইমারি জাংশন ফর ম্যাথ অ্যান্ড পেডাগজি দিয়ে এই কোর্সটা তোমরা সেখানে কিন্তু পারচেস করে নিতে পারবে। এখানে ডিটেলসে থিওরি যেমন করানো হবে, ঠিকই একইভাবে ম্যাথ পেডাগজিও করানো হবে। ঠিক আছে, এর আগে আমি কালকে একটা ভিডিও দেখিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। ওখানে কিভাবে নোটস রেডি করি, কিরকম নোটস PDF দেওয়া হয়, সেগুলো ওখানে আমি ডিসকাস করেছি। ঠিক আছে, এছাড়াও আমাদের ম্যাথমেটিক্স ছাড়াও জেনারেল সায়েন্সেরও একটা কোর্স আছে, CDPরও একটা কোর্স আছে। এবার বলবে সবগুলো একসাথে নেই কেন, তার কারণটা হচ্ছে অনেকেই আছে যারা আপার প্রাইমারি প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে, যাদের প্রত্যেকটা টপিক দরকার নেই। ঠিক আছে, কেউ চাইছে শুধু ম্যাথ করতে, তো কেউ চাইছে শুধু সায়েন্স, তো সেই কারণে এরকম আলাদা আলাদা করে করা হয়েছে। তবে এখানে একটা ফেসিলিটি আছে, 3টে কোর্সই যারা পারচেস করবে, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, ম্যাথ এবং সায়েন্সের, তাদেরকে দেওয়া হবে ল্যাঙ্গুয়েজের ফ্রি নোটস, ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2, এই দুটোর তারা কিন্তু পাবে ফ্রি নোটস, প্রত্যেকটা টপিকের ফ্রি নোটস পাবে, তারা প্রত্যেকটা টপিকের ফ্রি নোটস পাবে, এবং এক্সামের আগে 2 মান্থ আগে থেকে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, শুধু থিওরি ক্লাসটা হবে না রেগুলার, কিন্তু সব নোটস পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়ে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আলাদা করে ক্লাসের দরকার নেই। এবং ওই যে 2 মান্থস আগে থেকে বললাম যে প্র্যাকটিস ক্লাস হবে, ওই প্র্যাকটিস ক্লাসের মধ্যেই মোটামুটি সবই যেগুলো ডাউট থাকবে বুঝে যাবে, বা নোটস পড়তে পড়তে যখন ডাউট তৈরি হবে তোমাদের, তখন ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে স্পেশাল টিচারের, যারা তোমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে যারা নাড়াঘাটা করেন, স্পেশাল টিচারের ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে। তার জন্য কন্ট্যাক্ট করতে হবে যে এই জায়গায় ডাউট আছে। ঠিক আছে, তাদেরকে পুরো ল্যাঙ্গুয়েজ 1 2 এর পার্টটা পুরোটাই ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, এবং কোর্স ফি যেগুলো আছে, যে কোয়ালিটির ম্যাটেরিয়াল, যে কোয়ালিটির ক্লাস প্রোভাইড করা হয়, সেই তুলনায় খুবই কম। যারা এক্স স্টুডেন্ট আছে তারা জানে এই ব্যাপারটা, যারা নিউ স্টুডেন্ট আছে তারা একটা কোর্স এর মধ্যে এনরোল করে দেখতে পারো যে কিরকম স্টাডি ম্যাটেরিয়াল, কিরকম ক্লাস করা হচ্ছে, তাহলে তারা বাকিগুলো আবার দেখবে, এমনিই চাইবে যে বাকি কোর্সগুলো আমরা এনরোল করে নিই। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।